বর্তমান সরকার চায় 2021 সাল পর্যন্ত নির্বাচন নিয়ে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে। অন্যদিকে বিএনপি চায় একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেশে হোক এবং সেই নির্বাচনে তারা যেন জয়লাভ করে, তারা সেই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। অন্যদিকে জাতীয় পার্টি বিভিন্ন সময় সরকারের সমালোচনা করার পাশাপাশি সরকারকে অনেক পরামর্শ তারা দিয়েছেন সংসদের বাইরে, এবং তারা অনেক সময় বলেছেন যে তারা একা নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে তারা জয়লাভের প্রত্যাশার কথাও জানিয়েছেন। এবং এই সাম্প্রতিক সময়গুলোতে এই সমস্ত কথোপকথন নিয়ে রাজনীতির মাঠে কিন্তু আসলে প্রধান দুই দলের বাকযুদ্ধ আমরা দেখেছি। একজন বলছে দুর্বিষহ জীবনযাপন করছে মানুষ এবং অন্য পক্ষ বলছে তারা অনেক সুখে এবং শান্তিতে আছে। আসলে বর্তমান রাজনৈতিক অবস্থা কি ধরনের অবস্থার মধ্যে রয়েছে, এই প্রসঙ্গে আজকে সমসাময়িক রাজনীতি শিরোনামে আমরা কথা বলবো। আমি আশিকুর রহমান শ্রাবণ আপনাদের সাথে আছি। আমাদের সঙ্গে আছেন তিনজন রাজনীতিবিদ, যিনি এরই মধ্যে একজন আমাদের সঙ্গে এখনো যুক্ত হতে পারেনি, তিনি গোলাম মাওলা রনি, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তবে বাকি দুজনের সঙ্গে আপনাদের আগে আলাপ করাই। আমার ঠিক ডান পাশে আছেন সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার বাম পাশে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি বিএনপির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটি কথা বলেছিলাম, দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান তারা কিন্তু প্রত্যেকেই টেলিভিশন স্ক্রিনের নিচে নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনাকে দিয়ে একটু শুরু করি প্রথমে। সেটি হচ্ছে যে আজকেই আপনাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে বর্তমান সরকারের এই শাসন আমলে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে এবং বলেছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে আসলে দুর্বিষহ জীবনযাপন থেকে মানুষের মুক্ত হওয়া খুবই অসম্ভব। আসলে আপনারা কোন কোন পয়েন্টটাকে গ্রাউন্ড আউট করছেন যে আসলে কোথায় কোথায় মানুষ খুব দুর্বিষহ জীবনযাপন করছে? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আপনি যদি প্রথমেই বলি মানুষ কি চায়, মানুষ চায় নিজের জীবনের নিরাপত্তা। বাংলাদেশে আজকে এমন একটা অবস্থায় পৌঁছেছে, আমি মনে করি দাদাও আমার সাথে একমত হবে, আপনি তো হবেনই, যে মানুষের জীবনের নিরাপত্তা নয় আমি আপনি অথবা দাদাই আমরা যখন ঘর থেকে বের হই আমরা কিন্তু আদৌ জানি না আমরা ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা। আমাদের এই অবস্থাতে সাধারণ মানুষ, যেমন ধরেন যে এখন অনেক রিপোর্টও আছে যে অনেক গুম খুনের কথা, যেটা গুম হয়েছে, খুন হলে তাও তো একটা লাশ পাওয়া যায় একটা দেশে, সেই মানুষটা কখন খুন হলো বা সেই হিসেবে ধরে তার মৃত্যুবার্ষিকী তাকে মনে করে স্মরণ করা যায়। কিন্তু একজন মানুষ গুম হলে সে যদি চাকরি করে, সে যদি কোনো ব্যবসা করে, তার যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে, সবগুলো ফ্রোজেন হয়ে যাবে, সে তুলতে পারবে না, আদৌ জানতেও পারবে না জনগণ যে সেই লোকটা আছে কি নেই। আজকে বাংলাদেশের অবস্থা রুদ্ধশ্বাসে বাংলাদেশ আমি যদি বলি, তবে প্রথমেই আমি আমার জীবনে নিরাপত্তা নাই, তারপরে ব্যবসা বাণিজ্য। শুনি এই সরকারের সময় নাকি কি ডিজিটাল উন্নতি, এত উন্নতি যে একটু যদি বৃষ্টি হয়, একটুখানি বৃষ্টি হলেই ঘর নড়বড় করে। আমরা যে ছোটবেলা পড়তাম সেই একটুখানি বৃষ্টিতে ঢাকা এবং বড় বড় শহরগুলো বাংলাদেশের যে জলাবদ্ধতা এবং যে রাস্তার যে অবস্থা, আমাদের যোগাযোগ মন্ত্রী উনি যে সুন্দর সুন্দর যাত্রাপালার মতো কথা বলেন, অথচ রাস্তায় যদি আমরা কিন্তু প্রত্যেকেই মুখোমুখি হই, ঘর থেকে বের হলে আবার ওই রাস্তার মুখোমুখি, সো আমরা কিন্তু দেখি। এবং আজকে আর ব্যবসায়ীদের কাছে গেলে বা এই যে একটা ঈদ গেল, ব্যবসায়ীদের অবস্থা দেখার মতো না। প্রত্যেকটা জায়গায়, যেমন ধরেন যে ব্যাংকগুলো সব দেউলিয়া। কিছুদিন আগে এই মহান জাতীয় সংসদে ওনাদের যে এমপি ফিরোজ সাহেব উনি বলছিলেন যে বাংলাদেশের 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শুধু মূলধনই হারায়নি, 16,000 কোটি টাকার দেনার মানে টাকা ঘাটতিতে আছে। আজকেও প্রথম আলোর মতো পত্রিকায় দেখলাম যে আরেকটা নতুন ব্যাংকে সে দেউলিয়ার অবস্থা এবং ঘাটতির অবস্থা। এবং গত কয়েকদিন যাবত আমরা দেখছি বিভিন্ন টেলিভিশনগুলোতে, আপনাদের টেলিভিশন থেকে শুরু করে, যে সুইস ব্যাংকে বাংলাদেশের 5,566 কোটি টাকা অলসভাবে পড়ে আছে। কার টাকা, কিভাবে টাকা, একটা শ্রেণী ফুলে ফেপে সব মানুষের টাকাগুলো নিয়ে ফুলে ফেপে টাকা রাখার জায়গা পাচ্ছে না। সমস্ত বিশ্বের বড় বড় জায়গাগুলো কত পল্লী, বেগম পল্লী, অমুক পল্লী, খাদিজা পল্লী, রহিমা পল্লী হচ্ছে, তাদের বাড়িঘর হচ্ছে, তারা মোটা তাজা হচ্ছে, অথচ সমস্ত বাংলাদেশের যে অবস্থা তা দুঃখজনক পর্যায়ে পড়ছে। শুধু প্রতি এক বছরে 1149,000 কোটি টাকা সুইস ব্যাংকে চলে যাচ্ছে, অথচ আমরা এখানে একদম নির্জীবের মতো আছি। মানুষ এখন শব্দ উচ্চারণ করতেও ভয় পায় যে এই শব্দটা উচ্চারণ করলে না জানি আমাকে এর জন্য আবার জীবন দিতে হয় কিনা। মনে হয় একটা বিষয় একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে মানুষ যে ভালো নেই এটা আসলে মানুষরা আপনাদেরকে বলছে, আপনারা সে মানুষের কথা সরকারকে বলার চেষ্টা করছেন, কিন্তু মানুষ তো আসলে সেভাবে প্রতিবাদ মুখরও নয় বা সেভাবে তারা কিন্তু কোনো প্ল্যাটফর্মে সেগুলো বলছেন না। আপনি একটা এক্সিলেন্ট প্রশ্ন করেছেন, আমি শুনেছি, আমি ওরকম মার খাইনি,
শুনেছি যে প্রথমে কোনো পুলিশ বা কেউ মারলে প্রথম ৮-১০টা বাড়ি নাকি খুব বোঝা যায়, তারপরের মারগুলো আর বোঝা যায় না, জীবন দিয়ে বুঝতে হয়। এমনি শরীরের বোধটা আর থাকে না, একটা পর্যায়ে হ্যাঁ অসারতা অবশ্যতা আসে। ঠিক বাংলাদেশের মানুষগুলোর অবস্থা আমি এই মুহূর্তে এরকমই মনে করছি, অধিক সুখে পাথর অল্প সুখে কাঁথর। আপনার এই কথাটা নিলাম আমি। দাদা আপনার কাছে আসি, আসলে শেষ কথা ধরেই শুরু করি আমরা। আসলে কি বাংলাদেশের মানুষের অবস্থা এতখানি খারাপ? অধিক সুখে বাংলাদেশের মানুষ কি পাথর এবং নিশ্চুপ হয়ে বসে আছে? আপনি কি মনে করেন, আপনার দল কি মনে করে? ধন্যবাদ আপনাকে। জানেন, সত্য কথা বললে তার কোনো প্রতিবাদ হয় না। ঠিকই উনি মনিয়াপা যে দৃশ্যের অবতারণা করছেন, এটাকে অস্বীকার করা যায় না। অস্বীকার আমি অনেক ক্ষেত্রে করিও না। আবার কিছু কিছু ক্ষেত্রে যে কথাটা আছে যে একসময় বাংলাদেশের মানুষ আরও বেশি দারিদ্রতার মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে, অনেক অবস্থার মধ্যে, অনেক খারাপ অবস্থার মধ্যে ছিল। শান্তি ছিল তখন, স্বস্তি ছিল, এটা শান্তি, তখন একটা শান্তি ছিল, স্বস্তি ছিল। তো এখন মানুষের ধরেন আমি যেটা করি যে স্বাভাবিক অবস্থার মধ্যে এই দুর্যোগ দুর্বিপাক এগুলো না ঘটলে মানুষ খেয়ে পড়ে কিন্তু ভালো আছে। এই দিক দিয়ে একটা খেয়ে পড়ে মানে পেটে ভাত কিছু জুটছে, আর্থিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। সেই জন্য হয়তো এটা একটু কম শোনা যায়। সেটা যে অধিক শোকে বা কাতর, অধিক মার খেয়ে যে হয়ে গেছে সেটা যেমন নয়, তবে অস্বীকার করারও উপায় নেই যে বাংলাদেশের যে একটা অস্বস্তিকর, একটা শ্বাসরুদ্ধকর অবস্থা এটা বিরাজ করছে। আমি কি আপনার একজন এমপির কথা বলতে পারি একটা লাইন? আচ্ছা, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্ন নিয়ে আমরা ছোট করে আমি লাইনটা বলি ওনার কথার খেই ধরেই। এই কয়েকদিন আগে মাননীয় একজন এমপি নুরুল ইসলাম মিলন নাম, জাতীয় পার্টির, উনি একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে উনি বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, মানে একটা শিশু জন্ম নেওয়ার সাথে সাথে থেকে শুরু করে ঋণের পরিমাণ হলো ৪৬,১৭৭ টাকা। তো আমরা কিভাবে ভালো থাকলাম? আমি দাদাকে একটু ধরে দিলাম। আমি এটা ভালো কথা বলছি যে ভালো যে আমরা নেই সে কথা আমিও বলে আসছি যে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা আছি। তবে আমি যে অবস্থাটা একসময় দেখে আসছি যে মানুষের যে মানে না খেয়ে থাকা, দুর্ভিক্ষ, খারাপ মহামারী, এই অবস্থাটা কিছুটা উন্নত হয়েছে। আমি সেই কথাটাই বলছি, আপনার কথার আমি প্রতিবাদ করিনি কিন্তু। আচ্ছা, যেহেতু এখন কোনো প্রতিপক্ষ নেই আমাদের সামনে, সেই সূত্রে আসলে অনেক প্রসঙ্গ আসছে। দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন আমাদের কাছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কাউসার বলছি খুলনা থেকে। জি কাউসার, প্রশ্নটি করুন, জানতে চাই আমরা। আমি মনি আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি, মনি আপু আছেন? জি বলেন। আচ্ছা মনি আপু, আমি কাউসার বলছি খুলনা থেকে। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আজকে যে টপিক এটা হচ্ছে সমসাময়িক রাজনীতি। তো এখানে আপনার আওয়ামী লীগের এবং আপনাদের পরস্পর বিরোধী কথায় দেখা যাচ্ছে যে ওনারা যেহেতু ক্ষমতায় আছেন সেখানে তাদের একটা পাল্লা ভারী, এবং ওনারা যেটাই বলছেন সেটাই তারা করছেন আর কি। আর ওনারা যদি এইভাবে করতে থাকে, আপনারা কি সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে কি আপনারা পার্টিসিপেট করবেন? জি ধন্যবাদ আপনাকে। আমি উত্তরটি দিচ্ছি, যেটা হলো যে আপনি জানেন অবশ্যই কাউসার সাহেব যে বিএনপি যে জায়গাটায় ছিল আগে, হয়তো নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু নির্দলীয় নিরপেক্ষ ওই সরকারের বাইরে বিএনপি আসলে নির্বাচন করবে না। বিএনপি সূত্রের মধ্যে যেটা আছে, অবশ্যই বিএনপি নির্বাচন করবে। বিএনপি একটা নির্বাচনমুখী দল, এবং আমাদের ধারণা সরকার তার জায়গা থেকে সরে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মনে হয় আমি একটু প্রতিপক্ষ হয়ে আপনার সাথে কথা বলি, কারণ যেহেতু এখনো প্রতিপক্ষ নেই আসলে, তিনি এখন আমাদের সঙ্গে এসে কিছু ক্ষেত্রে প্রতিপক্ষ আছে, একেবারে যে নেই তা হবে না। যেমন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যাপারটা আমরা ঠিক সমর্থন করি না, এটা আগাগোড়া করে আসছি। সেই দিক দিয়ে ধরেন মনিয়াপার সাথে আমার একটু ডিফার হবে আর কি। আচ্ছা, সেই কোন কোন বিষয়ে আপনার ডিফার হবে মনিয়াপার সঙ্গে? আমরা না, এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে ওনারা নির্বাচন করতে চান না, এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। কারণ আমাদের দিক থেকে আমরা কিন্তু এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথাটা প্রথম থেকে, সেই শুরু থেকেই আমরা এর বিরোধিতা করে আসছি। যখন 90 সালে যখন শাহাবুদ্দিনের সরকার প্রতিষ্ঠিত হলো, তখন থেকেই আমরা বলে আসছি, এবং আমাদের পার্টি চেয়ারম্যানও বলে আসছে যে এই যে নির্দলীয় সরকার ব্যবস্থাটা, এটা আমাদের রাজনীতিকদের কপালে একটা কলঙ্ক তিলকের মতন।
অর্থাৎ আমরা নির্বাচনের সময় আমরা অসৎ, আমরা যদি সারা বছর আমরা রাষ্ট্র চালাই, সারা বছর আমরা রাষ্ট্র চালাবো, তখন আমরা ওই মানে তখন আমরা ভালো হয়ে যাব। যখন নির্বাচন করতে যাব তখন আমরা অসৎ, আমরা ভোট চুরি করব, ভোট কারচুপি করব। কিন্তু সেই জন্য একটা ভালো সরকার বসাইয়া তার অধীনে আমরা অবিশ্বাসী মানুষগুলো এসে তারপর আমরা রাষ্ট্র চালাবো, তখন আমরা সাধুপুরুষ হয়ে যাব। সুতরাং এইটা আমাদের মানে আমরা রাজনীতিকদের কপালে আমরা নিজেরাই একটা কলঙ্ক তিলক রেখে রাখছি যে এই যে এটা নির্দলীয় সরকার ছাড়া আমাদের নির্বাচন হবে না। আমার মনে হয় বিএনপির এই অবস্থান থেকে সরে আসা উচিত। মনে হয় সেটা হচ্ছে যে আমি প্রশ্ন করি ছোট্ট একটা, তারপর আপনি উত্তর দেন এর সঙ্গে আসলে। মানে আপনি বলেছেন একটু আগে যে সরকার এইরকম একটি সিদ্ধান্ত নিতে হয়তো শেষ পর্যন্ত বাধ্য হবে, বা সরকার আসলে এই ফরম্যাটে নির্বাচন করতে যাচ্ছে শেষ পর্যন্ত। আসলে আপনারা সেটা বিশ্বাস করেন? এটা কি আসলে কি বিশ্বাস, নাকি আসলে সরকারের উপরে আপনারা আস্থা রাখছেন, না আসলে সরকার কি জায়গায় আসবে বলে কেন মনে হচ্ছে? আমি বলি আপনাকে যে 2014 সালে দাদার জ্ঞাতার্থেও বলছি, 2014 সালে 5ই জানুয়ারি যেভাবে নির্বাচনটা হয়েছে, আমরা তো যাই নাই, সেটা এক জিনিস। আমরা না গিয়ে তো যা সাফার করা একটা গণতান্ত্রিক দেশে, এটাও সত্যি। নির্বাচনে যাওয়া আমাদের সবারই উচিত, কিন্তু আমরা কিন্তু পারি নাই, যেতে পারি নাই। কারণ আমরা মনে করি যে অবশ্যই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে আমরা অবশ্যই এই কাজটা করতে পারি না। কিন্তু সেই সাথে ওনাদের যে চেয়ারম্যান, উনিও কিন্তু কিছুটা একমতই ছিল, উনিও নির্বাচনে যান নাই। কিন্তু ওনারা যে সাফারটা করেছে, আজকে বাধ্যতামূলক বিরোধী দল তারা কিন্তু এই বিরোধী দল হতে চান নাই। তো সেই দিন যদি আপনার এই নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকতো, তাহলে কিন্তু উনার চেয়ারম্যান যে কথা বলছেন সেটাই রাখতে পারতেন, উনার স্বাধীনতা থাকতো, মতামতের দাম থাকতো, উনাকে গলফ খেলতে বাধ্য করা হতো না, উনাকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করা হতো না। এবং যারা মনোনয়নপত্র জমা দেন নাই কোথাও তারাও এমপি হয়ে গিয়েছেন, যারা জমা দিয়েছেন তারাও হতে পারেন নাই। এরকম আমি মানে প্রমাণ সহই আমি বলছি যে এরশাদ সাহেবের একজন ভাই আছেন পলিটিশিয়ান, বেশ ভালো পলিটিশিয়ান বাংলাদেশের, উনিও কিন্তু নির্বাচিত হতে পারেন নাই। এই গ্যারাকলগুলোতে পড়েই কিন্তু এই অবস্থাটা হয়েছে। এবং এখন যে তারা মানে না ঘরকা না ঘটকা, তারা না বিরোধী দল না সরকারি দল, জোর করে কেসে কিছুই বলতে পারে না। বাংলাদেশের মানুষগুলোর যে অবস্থা, দমবন্ধ অবস্থা, ওনাদেরও কিন্তু ভেতরে ভেতরে সেই একই অবস্থা। আরেকটা জিনিস সেটা এইবার কিছুটা আমি আপনাকে বাজেট নিয়ে যেটুকু বলেছেন আমি তার প্রমাণ, আমি কিন্তু 2 জন এমপির কথা অলরেডি বলেছি। কিন্তু আমি দাদার ওই কথাটার প্রতিবাদ করতে চাই আপনার কথার প্রেক্ষাপটে, যে আমরা সব কাজই আমরা করি, তখন সৎ থাকি বা অসৎ থাকি, কিন্তু আমরা নির্বাচনের সময় আমরা অবিশ্বাসী থাকি। আমরা নির্বাচনের সময় কেন পারি না? আমি উনাকে দিয়ে এই প্রুফটা করাতে চাই। উনারা 9 বছর ছিলেন ক্ষমতায়। যে এই যে ক্ষমতার লোভ, চেয়ারের লোভটা কিন্তু সিরিয়াস ভাবে অন্যরকম। সেটা অনেক ভালো মানুষের সেই লোভ ছাড়তে পারে না, যেটা বর্তমান সরকার ছাড়তে পারে নাই। আপনারা বাধ্য হয়েছিলেন, তখন আমি কিন্তু ছাত্রনেত্রী ছিলাম। আমি এইটুকু বলি, কেমন বাধ্য হয়েছিলেন যে সারা বাংলাদেশেই কিন্তু আগুন জ্বলেছে। আমি বললাম আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে জড়িত ছিলাম। যাই হোক, আমি আপনার সময় বললেন, আমি একটু শেষ করি। তো উনি কিন্তু ওই চেয়ারটার টানে, ভালোবাসায়, এত ভালোবাসায় বিগলিত হয়ে 9 বছর ছাড়তে পারেন নাই। ঠিক তেমন বর্তমান সরকারও কিন্তু বলছেন সুবর্ণ জয়ন্তী করবে। এটা কিন্তু কারো বাপদাদার চেয়ার না, চেয়ারটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। যখন জনগণ যাকে যখন রায় দিবে তখন সে ওই চেয়ারটার মালিক হবে। কিন্তু সেটা কিন্তু আমরা কেউই করছি না। সো আমরা এখন, আমি তো একা বলতে পারি না আমি ভালো মানুষ আর আপনারা 2 জন ভালো না, এটা আমি বলতে পারি না। সো এই জায়গায় থাকতে গেলে 3 জনকে আমরা একই নিয়মে যদি চলতে হয়, সেটার বিকল্প কিছু নাই। ঠিক যেভাবে এরশাদ সাহেব 9 বছর ক্ষমতা ছাড়ে নাই, ঠিক একইভাবে বর্তমান সরকার, অবৈধ সরকার, সে সুবর্ণ জয়ন্তী স্বপ্নে বিভোর হয়ে আছেন। সেই বিভোর যাতে না হতে পারেন, জনগণ তাদের ক্ষমতা নিজের হাতে যাতে তুলে নিতে পারেন, সেই জন্যই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। আমরা না হয় 9 বছর ক্ষমতা ছাড়তে পারি না, এটা আন্দোলনের কথা সেটা তো একটা গণতন্ত্রের নির্বাচন ছিল। কিন্তু আপনারা তো এমন নির্বাচনও করেছেন যে নির্বাচনের আপনাদের এক সরকারের মেয়াদ ছিল মাত্র 1 দিন, সংসদের মেয়াদ ছিল 1 দিন। আপনাদের আন্দোলনের মুখে যদি সরকারের সকল আন্দোলনের মুখে সরকার মানে পদত্যাগ করার, যদি পতন বলেন বা এটাকে সরে যাওয়া বলেন, হটানো বলেন, তাহলে আপনাদের চাইতে এত নক্কারজনক বিদায়
আর কোন সরকারের বাংলাদেশের ইতিহাসে আর কারো হয় নাই কেন? শোনেন, কারণ ওই যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথাটা একটু স্মরণ করুন। আমি দাদা একটু বলি কিভাবে আপনারা সরে গেছেন, আমি আপনাকে বলি সব সেই প্রশ্নের উত্তর মুহূর্তে কিন্তু সমাধান আন্দোলন চলছিল, দেশে আন্দোলন চলছিল কিসের জন্য? আন্দোলনটা এই নির্দলীয়, এই বর্তমান অবৈধ সরকারই কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকারের আন্দোলন করছিল। সেই আন্দোলনে তখন কিন্তু আপনারা যেমন আজকে আপনি যেমন বললেন, তখন বিএনপি নেত্রীও কিন্তু বলেছিল যে আসলে একজন মানুষ তো অবশ্যই নিরপেক্ষ সম্পূর্ণ হতে পারে না। আমি বলি পারে না, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল জনগণের প্রতি ভীষণভাবে আস্থাশীল। জনগণ কিছু বুঝে নেয়, সেই আন্দোলনের জনগণ কিন্তু আন্দোলনটা সমর্থন করেছিল। সেই জন্য একটা আইনের দরকার ছিল, সংবিধান বানানোর দরকার ছিল। ওই মুহূর্তে ওই সরকার বানানো ছাড়া কোনো উপায় ছিল না, আপনি জানেন। কিন্তু সেই দিনও কিন্তু 47% সামথিং ভোট কিন্তু কাস্ট হয়েছিল। এই 2014 মতো 5%, 3%, 2% কোথাও শিয়াল কুকুর বিড়াল ঘুমাচ্ছে এরকম কিন্তু হয় নাই। 156 জন বিনা ভোটে পাশ করেছে এরকম কিন্তু হয় নাই। তারপরেও কিন্তু ওই একদিনের সংসদ থেকে কিন্তু ওই বিলটাই পাশ করা হয়েছে। সেইখানে আপনাদের শ্রদ্ধা থাকার দরকার আমি মনে করি। কারণ 9 বছর যে সরকার অবৈধই পুরাটা থাকলেন, সেই সরকারকে দেখিয়ে দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জনগণের কথায় অনেক সময় সেটা শুভনীয় না হলেও শুনতে হয়। অবৈধ তো আপনি বলতেই পারেন না। তা বাদে ওই সময়ের যে আন্দোলনটা, ওই সময়ের আন্দোলনটা এত তীব্র ছিল যে সেই তীব্র আন্দোলনের মুখে আমি কি বলছি আপনাকে, উনি কিন্তু কথা দিয়েছিলেন, উনি ছেড়ে গিয়েছেন। উনি যদি না ছাড়তেন কেউ কিছু করতে পারতেন না, যেটা শেখ হাসিনা ছাড়েন নাই। ও শেখ হাসিনার সরকার বলেছিলেন যে 5ই জানুয়ারির পরে আমরাও একটা করে আবার আমরা সহসায় বসবো। আপনারা জানেন, আপনাদের টেলিভিশন বিভিন্ন মিডিয়ায় বলেছে যে আমরা আবার বসবো, বসে ইমিডিয়েট আমরা একটা নির্বাচন দিব। সেই ইমিডিয়েট কিন্তু 4 বছরও হয় নাই। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের প্রতি কতটা আস্থাশীল এবং মানুষ তার প্রতি কতটা আস্থাশীল, উনি যে কথাটা বলেছেন সেই কাজটাই আমরা একটু ফোন নিব। একটা দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন আমাদের কাছে। আমার নাম ইসমাইল হোসেন। জি জি ইসমাইল হোসেন। জি যে আমি মুনিয়াপার কাছে একটা প্রশ্ন করতে চাই। জি মুনিয়াপার কাছে একটা প্রশ্ন করতে চাই। জি প্রশ্নটি করুন, আমরা জানতে চাই ভাই। প্রশ্নটা হলো, আওয়ামী লীগ সরকার 2014 সালে 5ই জানুয়ারি যে ইলেকশনটা করলো 153 না 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। তো এই যদি উনি কি প্রশাসনকে মেসেজ দিয়েছেন যে আমরা নির্বাচিত হয়ে গেছি, তোমরা নড়াচড়া করিও না, তোমরা আমার কথায় কাজ করো, না হলে তোমাদের রক্ষা নাই, যেহেতু আমি তো প্রধানমন্ত্রী হয়ে গেছি। 153 ওরাও কাজ মুনিয়াপা জবাবটা দিবেন কাইন্ডলি প্লিজ। জি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা আসলে। মুনিয়াপা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। না, উনি বলছেন যে আগে কোনো মেসেজ সরকারি কর্মকর্তাদের কাছে গিয়েছিল কিনা যে আসলে 154 তো আমরা জিতে গেছি অলরেডি, সো তোমরা এখন আমার কথা শোনো আর কি। আমি এখন এটা তো আসলে বুঝাই যায়, এটা যে আছে না যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তো এখন এটা বুঝাই যায় যে 154 জন 151 জন পেলেই তো আপনার সরকার গঠন করা যায়। তো 151 জনের বেশি যখন হয়েছে তখন তো একটা সরকার, সে বৈধ হোক অবৈধ হোক, সে তো জানে যে আমি নিশ্চিত বিজয়ের স্বাদটা গ্রহণ করতে যাচ্ছি। আর তখন প্রশাসন যন্ত্র তাদের কথা শুনতে বাধ্য। এখানে তো আমরা একটু দাদার কাছে যাই। দাদা, সেটা হচ্ছে বিএনপি একটি কথা বারবারই বলছেন মুনিয়াপা, সেটা জনগণ তাদের সঙ্গে আছে, জনগণের কথার তারা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং তারা চাপ প্রয়োগ করে সরকারকে এই নিরপেক্ষ নির্দলীয় হোক বা তত্ত্বাবধায়ক ফরম্যাটের একটি সরকার নির্বাচন করতে বাধ্য করবে। আপনি আসলে একটু ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আছেন, সেই প্ল্যাটফর্ম থেকে কি মনে করেন যে বিএনপির সেই সক্ষমতা এখন পর্যন্ত আছে সরকারকে বাধ্য করার ক্ষেত্রে কোনো বিষয়ে? এটা বিএনপির সাংগঠনিক শক্তি কতটুকু আছে তারাই ভালো বলতে পারবে। তবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে এই যে নিরপেক্ষ নিয়ে কথা বলছেন আপনারা, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3বার তথাকথিত, আমি বলি তথাকথিত নিরপেক্ষ সরকার অধীনে 3বার নির্বাচন হয়েছে। একবারও কি জাতীয় পার্টির প্রতি তারা নিরপেক্ষ ছিল? বলেন, সত্য কথাটা বলেন আমাদের কাছে যে জাতীয় পার্টির প্রতি কি এই যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারগুলো নিরপেক্ষ ছিল? হুসেইন মোহাম্মদের কথা ছিল 3 জোটের সেই সময় যে সবাইকে সমান সুযোগ দিয়ে নির্বাচন করতে দেওয়া হবে। অথচ যখন ক্ষমতা ছেড়ে দেওয়া হলো তখন একেবারে বিনা দোষে বলতে গেলে
মানে কোনো মামলা মোকদ্দমা ছাড়াই জাতীয় পার্টির একেবারে ঢালাওভাবে মানে পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সহ পার্টির সকল মন্ত্রী পরিষদের সকল সদস্যকে গ্রেপ্তার করে তারপর নির্বাচন করানো হলো। সেই নির্বাচনেও কিন্তু আমরা ওই প্রতিকূল পরিস্থিতির মধ্যে নির্বাচন করেও কিন্তু আমরা 35টি আসনে জয়লাভ করেছিলাম। পক্ষান্তরে বিএনপি যখন 2008-এ যখন ক্ষমতা ছেড়ে দিয়ে 2006-এর যে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর 8 যে নির্বাচন হলো, তখন তারা কিন্তু সকল সুযোগ সুবিধা গ্রহণ করে তারাও তো ইমিডিয়েট মানে ক্ষমতা ছেড়ে দেওয়ার রাজনৈতিক দল, তখন কিন্তু তারা মাত্র 29টি আসন লাভ করেছিল। এখন সেই 29টি আসন এই পর্যন্ত আসছে। এখন ওনারা তার সেই 29টি আসন থেকে কতটা ওনারা মানে সাফল্য অর্জন করছেন, দেশবাসীকে কত কিছু কি দিতে পেরেছেন, যার জন্য ওনাদের প্রতি জনগণ ফিরে যাবে, আমার এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, ফোনটা নিয়ে আমরা। দর্শক, আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি আমাদের কাছে করবেন। আমি আব্দুল খালেক, আপনার নোয়াখালী থেকে বলছি। আমি জিজ্ঞাসা করতে চাই, এই কথাটা সুনীল সরকারকে, যে উনি তো আজকে একটা টক শোতে অ্যাটেন্ড করছেন, যে সরকার 9 বছর ছিল অবৈধভাবে, তারপরে ওকে সরাইতে কত কষ্ট হয়েছে সেটা বিএনপি আর আওয়ামী লীগের। এখন বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কি কোনো সুষ্ঠু নির্বাচন হবে কিনা, আর তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তারপরে তাদের অসুবিধা কোথায়, এবং এই দেশের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে তাদের অসুবিধা কোথায়? ট্যাক্স তো তারা কিনা দেয় না, ট্যাক্স তো তারা কিনা না। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা প্রশ্নটাও আমি বুঝতে পেরেছি যে নিরপেক্ষ সরকারের অধীনে, প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার তিক্ত অভিজ্ঞতা আমরা 3বার ভোগ করেছি। আর এই বিষ আর আমরা মানে এই বিষ আর হজম করতে আমরা চাই না। আর অবৈধ সরকার বলছেন আমরা অবৈধ সরকার কোথায়? আদালতের রায় 1986 সালের পার্লামেন্টকে বৈধ বলা হয়েছে। তার আগে যে সমস্যা যে সরকার যে ব্যবস্থাটা ছিল, সেটাও আদালত থেকে যে কর্মকাণ্ডগুলো ওইগুলোকে বাতিল করা হয়নি, বলা হয়েছে যে এইভাবে মানে এইভাবে ক্ষমতা দখল অবৈধ। কিন্তু যে 86 সালের নির্বাচনে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের কর্মকাণ্ডকে বৈধ করা হয়েছে। 88 সালের নির্বাচনের কর্মকাণ্ডকে বৈধ করা হয়েছে। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনী থেকে এসে ক্ষমতা করেছেন, সেই জন্য যদি অবৈধ হয়, তার একই দোষে কিন্তু জিয়াউর রহমান সাহেবও দোষী, কারণ উনি ওই একইভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। জি, আমি আপনার অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে। তো আপনি যে কথাটা বলছেন যে নির্বাচনে আপনারা মানে তত্ত্বাবধায়ক কোনোভাবেই চান না, নির্বাচনে আপনারা তখনও কতগুলো সিট পেয়েছেন? 37টা সিট পেয়েছেন, 35টা সিট পেয়েছেন তত্ত্বাবধায়কের সময়। আপনারা এইবার কয়টা সিট পেয়েছেন? এবারে যে নির্বাচনের কথা, এবারও 34টা। আপনারা এর আগের বার কয়টা পেয়েছেন? 2008-এ কয়টা পেয়েছেন? আমি আপনাকে একটা কথা বলি, আসলে হয় কি, গ্রামে একটা কথা বলে যে বাবাকে জুতায় গাছে তুলছে, আমি দৌড়ে পলায় আসছি, মানির মান পাহাড় সমান। আসলে কিছুই বলার নাই, আপনারা যদি মাইন্ড না করেন এত কিছুর পরেও। আপনি খেয়াল করেন, এরশাদ, জনাব এরশাদ, আমি তাকে বাকি কথার নামগুলো বললামই না, আমি শুধু এইটুকু বলতে চাই, ওই সময় আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমি এরশাদের এই স্বৈরাচারের সময়, এই 82 থেকে 90 পর্যন্ত আমার রাইজিংটা আমি আপনাকে বললাম। আপনার সেই সময় যে বিশেষণটা দিলেন, ওই বিশেষণে কিন্তু আপনারাও বিশেষায়িত, সবাই ইয়েতে বিশেষায়িত। আপনারা নির্বাচনে শোনেন, আপনারা তত্ত্বাবধায়ক সময় কিন্তু সিট পেয়েছেন। ওনাকে এখন কি হিসেবে বলা হয়? বিগত কিছুদিন আগে, 5 বছর আগেও ওনাকে আঞ্চলিক নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। উনি শুধু সিট পায় কোথায় শ্রাবণ ভাই? শুধু রংপুরে। এটা কিন্তু সবাই জানে, এটা তার রংপুরের ছেলে। বাহে আমরা কি করব, তাও তো আমাদের ছেলে, যেভাবেই হোক। আমি একটু বলি, আপনি শুনেন। আপনারা তখনও এতগুলো সিট পেয়েছেন। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসে, আপনারা আওয়ামী লীগের এত তোষামত করেন, অথচ আওয়ামী লীগের সময় আপনি জানেন এইবার আপনার একটা উপজেলা চেয়ারম্যান পান নাই। আপনারা কিন্তু আঞ্চলিক রাজনীতিতে ওখানে কত মানে গয়ারহ কত ফেল, 0, 0 and 0। আপনারা একটা উপজেলা চেয়ারম্যান পান নাই, একটা পৌরসভা মেয়র পান নাই। আপনারা এরপরে যতগুলো ওইখানে রংপুরে দেখেন, আওয়ামী লীগ
ঘাটি গেড়ে বসে আছে। আপনাদের তো এখন আমও নাই, ছালাও নাই। তারপরে আপনারা কিভাবে বলেন যে তত্ত্বাবধায়কের চেয়ে বেটার দেন, এই যে এই ওই লিখে রেখো 1 ফোঁটা দিলাম শিশির, ওই আপনারা দিয়ে দিল একটা মন্ত্রী, একটা হুইপ, একটা উপদেষ্টা, তাতেই আপনারা খুশি হয়ে গেলেন। আসলে এত কম ডিমান্ড নিয়ে এই 18-20 কোটি জনগণের দেশে রাজনীতি করা মানায় না। রাজনীতি করতে গেলে শুধু ক্ষমতাই থাকতে হবে, নট নেসেসারি, বাট এত কম ডিমান্ড নিয়ে আমরা কিন্তু নিজের জন্য কাজ করি না, আমরা জনগণের জন্য কাজ করি। সেই জনগণের জন্য কাজ করতে গিয়ে যদি আমি এই একটাও মেয়র নাই আমার, আমি শূন্য, একটাও চেয়ারম্যান নাই আমার, আমি শূন্য। আপনারা কয়টা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পেয়েছেন আমার সন্দেহ আছে, সেইখানেও আমরা প্রায় শূন্য বলা চলে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসে জাতীয় পার্টিকে খেয়ে হজম করে ফেলে। অবশ্যই হজম করারই কথা, যেটা বিএনপি পারে না সেটা আওয়ামী লীগই ঠিক আছে, এবং আপনারা তাদেরকেই মানেন। আপনারা জোর গলায়, বাংলাদেশের মানুষ যত বিপদে আছে আপনারা তাদের চেয়েও বিপদে আছেন, জোর গলায় একটা শব্দ করতে পারেন না, উহ করে একটা মার খেলে একটা উহ করার শব্দ নেই, কারণ মন্ত্রিত্ব আপনার ঘরে। আপনারা যে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় কথা বলেন, এই সরকার রবীন্দ্রসঙ্গীতের ভাষায় কথা বললে এই সরকার ঘুমাই থাকবে, কখনোই জাগবে না। আপনাকে সোনার কাঠি রূপার কাঠি হাতে নিয়েই নামতে হবে। ডু অর ডাই। আপনি জনগণের জন্য করবেন নাকি নিজের এই একটা মন্ত্রিত্ব চাবেন, জনগণের জন্য করবেন নাকি একটা উপদেষ্টা নেবেন, এটার মধ্যে অনেকগুলো বিষয় আসছে। আর আপনি জিয়ার কথা বলছেন, একটু ভাই শেষ করি। আপনি জিয়ার কথা বলছেন, জিয়া রহমানের প্রেক্ষাপট আর এরশাদ সাহেবের প্রেক্ষাপট এক ছিল না। এরশাদ সাহেব জিয়া হত্যার জন্য দায়ী, আর জিয়া রহমান 7ই নভেম্বরের একটা প্রেক্ষাপটে জিয়া রহমান তখন জেলে ছিলেন, আর্মিদের জেলে ছিলেন। শুনেন, অনেক মুক্তিযোদ্ধা হত্যার মধ্য দিয়ে, অনেক হত্যা, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আপনি সময় আপনি বলেন, আপনি জিয়া রহমান 7ই নভেম্বরে তাকে সিপাহী জনতার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। হ্যাঁ, তো এই যে গর্জে উঠুক আরেকবার বলে জিয়াউর রহমানকে নিয়ে আসছে, সেই দিন যদি জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে না যেয়ে যদি এলিফ্যান্ট রোডে যেত, আজকের প্রেক্ষাপটটা কিন্তু এরকম হতো না, ভিন্নতর হতো। সেই জন্য বলছি যে কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা, দুইটাকে এক করা যায় না। দাদা আপনার কাছে আমি আসলে ব্রেক থেকে এসে আপনাকে অনেক সময় দিব আমি আসলে উত্তরগুলো দেওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গে থাকুন, জমা হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। বেচারা চলমান তর্কের মধ্যে বিরতি নিয়েছিলাম। বিরতির মাঝখানে অনেক কথোপকথন হয়েছে এবং এর মাঝখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গোলাম মোল্লা রনি, যাকে প্রথমে আমরা পরিচয় করে দিয়েছিলাম, তাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, এবং একই সঙ্গে একটু রাগও প্রকাশ করছে আপনার উপরে, কারণ আপনি আধা ঘন্টা দেরি করে এখানে উপস্থিত হয়েছেন। আসলে যে বিষয়ে বিতর্ক হচ্ছিল সেই বিষয়টি আসলে এখন কথা বলার পালা সুনীল শুভ রায়ের। আসলে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো তীর আপনার দিকে ছোড়া হয়েছে। হ্যাঁ, সেই তীরগুলোর কথা এখন রনি ভাই চলে আসছেন। আমিও খুব বেশি সময় নিতে চাই না, তার আলোচনাটাকে আমি মন দিয়ে শুনতে চাচ্ছি। তো তবুও কিছু প্রশ্নের উত্তর না দিয়েই পারি না, যেহেতু মনিয়াপা বলছেন যে জাতীয় পার্টিকে আঞ্চলিক দল। হ্যাঁ, আঞ্চলিক দল রংপুরে বেশি সিট পেয়েছে, সেই জন্য যদি আঞ্চলিক দল হয় তাহলে বিএনপিও তো বগুড়ায় বেশি সিট পায়, তাহলে সেদিক থেকে কি বগুড়া ইয়ে পাবে সারা বাংলাদেশ। ইয়েটা বিশেষ করে ধরেন 2008-এর নির্বাচনের সময় আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমাদের আসন ছিল। এমনকি বলেন এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ঢাকা কেন্দ্রিক আন্দোলন করেছেন। ভাগ্যের এমন পরিহাস যে সেই ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17, যে বারিধারা, গুলশান, বনানী, বারিধারা, সেইখান থেকেও কিন্তু উনি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে আপনারা একসাথেই সেই নির্বাচন, তাকে নিয়েই সংসদে আপনারা ছিলেন। তো আমরা যদি আঞ্চলিক দল হব তাহলে আমরা চিটাগাং বিভাগে সিট, আমাদের খুলনা বিভাগে সিট, সব বিভাগেই সিট ছিল। বরঞ্চ 2008-এর নির্বাচনে খুলনা বিভাগে আপনাদের কোনো আসন ছিল না। তাহলে আমাদের যদি এইভাবে আঞ্চলিক বলেন যে আমি তো ওইভাবে উগ্র মানে টকবাজ নই, তবে যে কথাটা যেমন অবৈধ বললে আমাকে যদি অবৈধ বলেন, আমার তো সেটার প্রোটেক্ট করতে হবে। আমাকে যদি স্বৈরাচার বলেন তাহলে আপনাদের কি বলে সেটাও তো আমার বলতে হবে। সেই কথা এগুলো আসছিল। তো আমি আর
ওকে, আমাদের একটা গোলাম আল্লাহর অনেক কাছে যাই। সেটা হচ্ছে যে অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমাদের কথা হচ্ছিল সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বিএনপির একটি খোলামেলা বক্তব্য এবং একই স্ট্যান্ড, সেটা হচ্ছে বর্তমান সরকারের সময় জনগণ খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। সরকার আসলে এক ধরনের কাঠামো তৈরি করছে, সেখানে উন্নয়নের কথা বলা হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সব মানুষ আতঙ্কে আছে, মৃত্যু ভয়ের মধ্যে জীবনযাপন করছে। জাতীয় পার্টি কোনো কোনো ক্ষেত্রে একমত, কিন্তু তার সঙ্গে সঙ্গে আসলে সরকারের সঙ্গে থাকার শর্তে আসলে কোনো কোনো বিষয় তারা দ্বিমত পোষণ করেছে। আপনার কাছে আসি, কারণ আপনি একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন, বর্তমানে অনেক বিষয়ে আপনি অনেক খোলামেলা কথাবার্তা বলেন এবং সত্য কথা বলতে আপনি অনেক পটু বলা হয় আসলে। সেই প্রেক্ষাপটে আপনি কি মনে করছেন, বিএনপির বক্তব্য জাতীয় পার্টির বক্তব্য মিলে আপনার বক্তব্য কি? না, এখন এখানে একটা জিনিস বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ শক্তি, এতে কোনো সন্দেহ নেই। এবং এই বৃহৎ শক্তির জন্য কিছু সাহায্যকারী রাজনৈতিক শক্তি দরকার আছে, এবং এই সাহায্যকারী রাজনৈতিক শক্তিগুলি এই দুটো রাজনৈতিক দলকে ক্ষমতা আনার পেছনে এবং ক্ষমতা থেকে তাড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে জাতীয় পার্টি এবং জামাত, আপনি যেভাবেই বলেন না কেন, এই দুটো সাহায্যকারী শক্তি, এই দুটো দল যেদিকে যোগ দেয়, যেদিকে যায়, সেদিকে রাজনৈতিক পাল্লাটা মোরলেস জয়ের পক্ষে চলে যায়। এর সঙ্গে বাম ধারার যারা রাজনীতি করেন তাদেরকে যতই আপনি ঠাট্টা করেন, মস্কারা করেন না কেন, বাংলাদেশের বাম ধারার রাজনৈতিক দলগুলোর একটা বিরাট সমর্থন রয়েছে এবং তারা অনেক নীতি নির্ধারণের পর্যায়ে আছে। এইগুলো একটা বিষয়। কাজেই জাতীয় পার্টি বা জামাতকে, আওয়ামী লীগের লোকজন জামাতকে খুব ঠাট্টা মস্কারা করতে পারে, বা বিএনপির লোকজন জাতীয় পার্টিকে ঠাট্টা মস্কারা করতে পারে। এর মূল ঠাট্টা করার কারণ হলো যে আমাদের দিকে আসো, অন্য কোনো কারণ নয়। তো এখন এরশাদ সাহেবের, আবার যদি ব্যক্তিগতভাবে এরশাদ সাহেবকে আমরা যতই সরেছাড়ি বলি না কেন, আমরাও বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে আন্দোলন করেছি, মনিয়াপাও করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু বাস্তব অবস্থা হলো যে এখন বর্তমান প্রেক্ষাপটে এরকম অনেক ঘটনা গত 10 বছরে ঘটেছে আওয়ামী লীগ এবং বিএনপির আমলে। সেখানে এরশাদকে যে কারণে সরেছাড়ি বলা হয় সেগুলো অনেক গৌণ বিষয় হয়ে গেছে, অনেক ছোট ছোট বিষয় হয়ে গেছে, এবং তুলনামূলকভাবে এরশাদ বেটার পজিশনে আছে। থার্ডলি হলো, এরশাদ সাহেবকে যদি আপনি পার্সন হিসেবে ধরেন, আমাদের সে প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতৃবৃন্দ যদি এক জায়গায় বসেন, এরশাদের জৌলুস কোনো অংশে কম নয় ব্যক্তিগতভাবে। তার শ্রদ্ধা বলেন, তার আকর্ষণ বলেন, এবং তাকে উপেক্ষা করার মতো রাজনৈতিক শক্তি, আমরা তো দুজনই পার্লামেন্টে ছিলাম, আমরা দেখিনি। মানে এরশাদ সাহেব সামনে বসে আছেন, তাকে সালাম দেবেন না, তাকে উপেক্ষা করে চলে যাবেন, বা তার সঙ্গে শুভাশিস বিনিময় করবেন না, এরকম কোনো রাজনৈতিক নেতা আমি বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাতে ইসলামে বাংলাদেশ সংসদে দেখিনি। সবাই তার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করে। কাজেই রাজনৈতিক ময়দানে অনেক কথা বলতে পারে, কিন্তু ভিতরে কিন্তু একটা নেগোসিয়েশনমূলক ব্যাপার আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় যে এরা আইদার ওদের সাথে, অর্থাৎ আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি চলে যাক, আমাদের দিকে আসুক বা না আসুক চলে যাক। আবার আওয়ামী লীগ চাচ্ছে যে আমাদের দিকে আসুক বা না আসুক, জামাত মানে বিএনপি থেকে চলে যাক। এটা আমাদের দেশের রাজনৈতিক একটা কৌশল নির্ধারিত হয়ে গেছে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই মুহূর্তে মৃত্যু ভয় তাড়া করছে। এখন মৃত্যু ভয় অনাদিকাল থেকে সমস্ত মানুষকে তাড়া করে। এখন আপনি দেখবেন যে ঢাকা শহরে কি এখন চিকুনগুনিয়ার প্রকোপ বেশি, না সরকারের ভয়ে মানুষ কাঁপছে বেশি? আমি তো দেখি বেশিরভাগ মানুষ চিকুনগুনিয়ার ভয়ে আক্রান্ত। আমি নিজেও দেখা গেল যে মসজিদ থেকে নামাজ পড়তেছি, আগে মশা কামড়াতো, কিন্তু আমার আগে এত ভয় লাগতো না, কিন্তু এখন মাঝে মধ্যেই দেখি যে হাতে পাওয়ার দিকে তাকে যে মশা কোথায়, হ্যাঁ, নামাজের সেই মনোযোগ থাকছে না চিকুন ভয়ের ফলে। মৃত্যু ভয় সবসময় মানুষকে তাড়া করে, কিন্তু কিছু মানুষকে মৃত্যু ভয় খুব বেশি তাড়া করে যারা দুর্নীতিগ্রস্ত, যারা অপরাধ করেছে, যারা অপরাধী মন এবং যারা দুষ্ট চিন্তা করে। স্বাভাবিক মৃত্যু আর অস্বাভাবিক মৃত্যু, মানে গুম হয়ে যাওয়ার আসলে সেটা এই কথাটা গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া, ঘরে না ফেরা, অস্বাভাবিক মৃত্যুটা তখনই তাকে তাড়া করে। আমি বললাম যে এই দুর্বলতাগুলো, অর্থাৎ কোনো মানুষ যখন কোনো দুর্বল কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, আপনি চিন্তা করেন যে বিএনপিতে অনেক লোক আছে, নীলুফার চৌধুরী মনির মতো মানুষ আছে, আমাদের জাতীয় পার্টিতে দাদার মতো লোক আছে, সুনীল সুবেরায়ের মতো আছে, তাদের তো মৃত্যু ভয় তাড়া করছে বলে আমার কাছে এখনো মনে হয়নি। হ্যাঁ, আমি নীলুফার চৌধুরী মনিকে কখনো দেখি নাই যে ভয়ে ঘুমটা দিয়ে তারপর সে বোরকা পরে সেই সুপ্রিম কোর্টে আসতে পারে, সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য হ্যাঁ যে হাই হিল পরে হুন্ডার পিছনে ছুটে যেতে হয় না। কিছু মানুষকে ভয় তাড়া করে, এবং যাদেরকে ভয় তাড়া করে, মৃত্যু ভয় তাড়া করে, নিঃসন্দেহে কোনো কারণ আছে, সেই কারণগুলো ভালো কারণ নয়। আমি মনে করি যে বাংলাদেশে রাজনৈতিক সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক যে বিরোধগুলো আছে, রাজনৈতিক ভয় ভীতি সব আমলেই ছিল, মোরাললেস, এটা আপেক্ষিক। এখন মনে হচ্ছে যে আল্লাহ, আওয়ামী লীগের চেয়ে বোধহয় খারাপ কোনো দল অতীতে কখনো ছিল না। আবার বিএনপির আমলে মনে হতো বিএনপি খারাপ, আবার জাতীয় পার্টির আমলে ছিল জাতীয় পার্টি খারাপ। কিন্তু অনেক পরে
আজ থেকে 10-15 বছর পরে যখন সত্যিকার অর্থে মনে হবে যে এই আমলে অর্থাৎ বিনা ভোটে নির্বাচনে একটা সরকার আসছে, কিন্তু আপনি লিখে রাখেন যে 10 বছর পরে বলবে যে বিনা ভোটে হয়েছে তারপরে শেখ হাসিনা ভালো ছিল। আপনি এটি লিখে রাখেন। এর কারণটা হলো আপনি এখন যদি দেখেন এই যে একটা বিরাট ঈদ গেল, আগামী সামনে ঈদ আসছে, কয়টা ছিনতাই ঢাকা শহরে হয়েছে। মানুষটা কি ঈদের মধ্যে অনেক অশান্তিতে ছিল, ব্যবসা বাণিজ্য দেশে হয় নাই? না, ব্যবসা বাণিজ্য হয়নি, আপনার এটার প্রমাণ কি? আপনি নিজের জীবনযাত্রা গিয়ে দেখেন, আপনার পরিবারে খাওয়া দাওয়া কমেছে, আমাদের 3 জনে যেখানে আছে আমাদের কারো তো প্রোটিনের অভাব হয়নি, মিনারেলসের অভাব হয়নি। এই যে এত কিছুর মধ্যে বিদেশে যাওয়া হয়নি। দাদা কয়দিন আগে তো নিউ ইয়র্কে বেড়াই আসলো, হ্যাঁ, তো তার দিকে তাকাই দেখেন, তার চোখে আপনি তার চশমাটা তাকাই দেখেন, কত সুন্দর একটা চশমা, লেটেস্ট মডেলের সে পরেছে। এটা সে দামের জিজ্ঞাসা দরকার নেই, আপনার রুচি, আপনার ভয়ের মধ্যে এত সুন্দর রুচি হতো না। হ্যাঁ, এটা দেখে সুন্দর সবকিছু। আপনি আজকে যে শাড়ি পরে আসছেন, দাদা যে শার্ট পরেছেন, আমি যে শার্টটা পরেছি, এটা আমরা যখন এমপি ছিলাম তার চেয়ে ভালো অবস্থানে আমরা আছি। মৃত্যু ভয় যখন কারো থাকে তখন এই জৌলুস পোশাক আশাকে থাকে না। মনে আপনার কাছে একটু আসি, আসলে যে প্রসঙ্গ নিয়ে রনি ভাই কথা বলছেন, আপনার তো পুরো বিপরীত অবস্থান, দলগতভাবে তো অবশ্যই আছে, কিন্তু কথাও তিনি একটু বিপরীত অবস্থান তৈরি করার চেষ্টা করেছেন, কিন্তু সেটি খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে। আসলে আপনি কি উদাহরণগুলোকে অগ্রাহ্য করতে পারেন? আসলে রনি ভাইয়ের ব্যাপারটা কি জানেন, সে যে কোনো জিনিসটাকে এত সহজভাবে কঠিন কথাগুলো বলে, এবং কোন দিকে তীর ছুঁড়ে এটা তীরালা বুঝতেও একটু সময় লাগে। যে রক্ত দেখে তারপরে বোধহয় বলে, ব্যথাটা একটু কম দিয়ে কথা বলে। এটা তার একটা স্টাইল, এটা আমি স্টাইলটাকে পছন্দ করি। কিন্তু এই যে সবাই রাজনৈতিক সম্পর্ক রক্ষার জন্য এরশাদ সাহেবের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, আমি এই জায়গায় একটা কথা বলতে চাই। যে কোনো মানুষ যখন সংসদে যান, তার কিন্তু একটা অবস্থান নিয়ে কিন্তু সংসদ সদস্য হন। অবশ্যই তাকে আমি মনে করি সেইখানে কোনো দল মত কোনো কিছু থাকা উচিত না। কোনো ওই মুহূর্তে সংসদে যাই, আমরা সংসদের কথা বলতে যার সাথেই দেখা হবে কথা বলবো, এইটাই ম্যানার্স, রাজনৈতিক ম্যানার্স, এটাই থাকা উচিত। আগের সময়গুলোই আমরা দেখতাম যে বিরোধী দলের নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় পাওয়া যাচ্ছে না, যে সরকারি দলের নেতার বাসায় লুকিয়ে রেখেছে, মামলাও দিয়েছে সরকারি দল, কিন্তু লুকিয়েও রেখেছে সরকারি দল। এইটুকু সৌহার্দ্যটা ছিল। আমরা তো ওই জায়গাটাই খুশি হতে চাই যে এই সৌহার্দ্যটুকু সংসদে থাকুক আমাদের। কিন্তু আমরা এমন একটা জায়গায় অবস্থান করি যে বর্তমানে, বলি বা না বলি এটাই সত্য, যে বিয়ে করতে গিয়ে দেখেছে যে এই বাড়িটা বিএনপির বাড়ি, না এই বাড়িতে বিয়ে করানো যাবে না। এখনকার যে প্রেক্ষাপটটা, বিয়ে ভেঙে গেছে, উঠে চলে আসছে, বা এই বাড়িটা আওয়ামী লীগের বাড়ি, বিএনপি গিয়েছে। আমি বলবো না যে শুধু আওয়ামী লীগই করে, তা না, বিএনপিও উঠে চলে আসছে। এই যে মুখ দেখা দেখি বন্ধ, এটা কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরো বেশি উস্কে দেয়। হ্যাঁ, তো এই যে ভয়ে তারা করে, উনি যে কথাটা বলছে ওনার সাথে আমি ওই কথাটা একমত না। ওই যে কি যে অপরাধ যারা করেছে, আমি রনি ভাইকে বলতে চাই, একটা ডাক্তার ধানমন্ডিতে ওষুধ কিনতে আসছিল, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কয়েকদিন পর তার লাশ পাওয়া গেছে। সে কি তার ভয়ে তারা থেকে ওষুধ আনতে গিয়েছিল? মিরপুরে একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, সন্ধ্যার পরে সে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিল, সেইখানে এক মহিলা সাংসদের বাসায় ডাকাতি হয়েছিল, স্বর্ণালঙ্কার, আমাদের সময়। সেই সন্দেহ করে ছেলেটাকে, একটা ইনোসেন্ট ছেলেটাকে পুলিশ ধরে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছে। সেই ছেলেটার মধ্যে কি ভয়, ভীতি, কষ্ট, বা একটু পরেই তার কি হবে এটা সে জানতে পেরেছে। কিংবা একটা ব্যাংকার, কিংবা একটা এনজিও কর্মী, কিংবা আপনাদের একজন সাংবাদিক কিছুদিন আগে ধরা পড়েছিল, সে বারবার বলেছে আমি সাংবাদিক, আমাকে ছাড়েন। তারপরেও যখন ছাড়ে নাই, তারপরে সে ফোন করে টিচারদের কথা বলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। তো তাদের কি ওই ভয়টা ছিল? কয়েকদিন আগে ফরহাদ মাজহার সাহেবকে নিয়ে যে নাটকটা হলো সমস্ত বাংলাদেশে, এই যে নাটকটা, আমি ধরেই নিলাম যে ফরহাদ মাজহার সাহেব বাসা থেকে রাগ করে বের হয়েছে। রাগ করে বের হওয়ার পরে আপনার বাসায় পৌঁছে দিবেন, এটাই তো নিয়ম। বাসা, তার নামে যেহেতু মামলা মোকদ্দমা অ্যারেস্ট করা হয় না, তাকে প্রথমে আদালতে নিয়ে হাজিরা দিতে হবে কেন? তাকে কেন ডিবি অফিসে নেওয়া হবে? এই জিনিসগুলা কি আমাদের হিসাব মিলে? ফরহাদ মাজহারের মুখের দিকে তাকালে ভাবলেশহীন একটা মানুষ তখন ভীত ফ্যাকাশে হয়ে গেছে। বাংলাদেশের এই পৃথিবীর প্রেক্ষাপটে 70 বছর এখন ছোট প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে কথা সরকারের পক্ষ থেকে বলা হয় যে এত কথা কেন শুধু প্রেস কনফারেন্সে, কেন সেটা রাজপথে মানুষকে সাথে নিয়ে নয়? তার জবাব কি আছে? তৃণমূলে যায় না কেন? আমি আপনার সাথে, আমি নিজেও একমত। রনি ভাই একাই শুধু বিবেকের তাড়নায় কথা বলে না, আমিও চেষ্টা করি কিছুটা বলতে। আমিও মনে করি
কিন্তু অনেক কিছুই মনে করলেও অনেক কিছু ঠিক সহজভাবে হয় না। আমি আপনার সুরের সুর রেখে বলতে চাই যে অবশ্যই কাজ করা উচিত। তবে এটাও সত্যি, আগের সরকাররা কিন্তু লাঠি বাহিনী ছিল, পুলিশ বাহিনীদের লাঠি পেটা হতো। আমরাও লাঠি পেটা খেয়েছি, রনি ভাইও লাঠি পেটা খেয়েছে সেই মুহূর্তে এরশাদ বিরোধী আন্দোলনে। কিন্তু এখন কিন্তু লাঠি পেটা হয় না, এখন সরাসরি বুক বরাবর গুলি করা হয়। এবং 1টা 2টা 5টা 10টা 50টা 100টা ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কোনো কিছুই হয় না। এগুলোর কোনো কিছুই হবে না। এবং শেষলি কি হবে, একটা সরকার যাওয়ার সময় এই যারাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাবে তারাই কিন্তু আবার ইনডেমনিটিও নিয়ে নিবে, যে আমি যে এতগুলো হত্যাকাণ্ড করেছি আমাকে কিছু করতে পারবে না। সেখানে কিন্তু আবার সব সরকারি পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার জন্য তারা নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, রহস্যজনকভাবে তারা ইনডেমনিটি পাশ করে। তো সেই জায়গাটা আমি বলতে চাই আমাদের সময় শেষের দিকে আমরা রনি ভাইয়ের কাছে আবারও যাবো। দাদা আমাদের সঙ্গে আছেন। দাদা আপনার কাছে একটু পরে আসছি, একটু ফিরে আসি আপনার কাছে, শেষ মুহূর্তে আপনার কাছে আসি। সেটা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে এখানে। নির্বাচনের ফরম্যাট কি হওয়া উচিত, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা তার ফরম্যাটের মতো করে কোন নির্বাচন ছাড়া বিএনপি নির্বাচনে যাবেন, এবং বিএনপি বিশ্বাস করে যে সরকার এই ফরম্যাটে নির্বাচন দিতে শেষ পর্যন্ত বাধ্য হবে। এই বিষয়ে অবশ্য দাদার অনেক বেশি দ্বিমত আছে। আপনি আসলে কি ভাবছেন, বিএনপি যে প্রত্যাশা করে বসে আছে সেই প্রত্যাশা কি পূরণ হবার? না, আসলে সরকারি দল ইলেকশন করবে, সেখানে বিএনপি আসবে তাদের প্রয়োজনে। আবার বিএনপি যদি মনে করে যে আমাদের প্রয়োজন নাই, দরকার নেই, তারা আসবে না। সরকার যেটা করবে সেটা হলো তার সুবিধা অনুযায়ী, এবং যেটি তার সম্মান রক্ষা হবে, মর্যাদা রক্ষা হবে, এবং মোটামুটি এটা চলনসই হবে। এবং এটা নির্ভর করবে স্থান কাল পাত্রভেদে, সময় অনুযায়ী কথা কি। এবং সেই স্থান কাল পাত্রভেদে সরকার যেটা নিজের জন্য সুবিধাজনক মনে করবে, নিজের সরকারের জন্য সুবিধা মনে করবে, এবং যেটা মোটামুটি দেশে এবং দেশের বাইরে গ্রহণযোগ্য হবে, এবং যেটা সরকার হজম করতে পারবে, এখন যেটা সরকার হজম করতে পারবে সেইভাবে সরকার এগোবে। এবং সেটা রাজনৈতিক অবস্থা হলো কি, এখন এই মুহূর্তে প্রেডিক্ট করা যাবে না, অনুমান করা যাবে না। কেননা দাদা খুব ভালো জানেন যে রাজনীতির জন্য 1টা ঘন্টার সময় একটা বিরাট ফ্যাক্টর। 1 ঘন্টার মধ্যে সব কিছু তছনছ হয়ে যেতে পারে। ফলে বিএনপি যা বলছে ওটাও এখন যেন গ্রহণীয় নয়, আবার সরকার যেটা বলছে এটাও এখন তার উপর নির্ভর করার কোনো কারণ নাই। আমাদের জাতিসত্তার একটা বড় দিক হলো যে এই জাতিটা হঠাৎ করে জেগে যায়, খুব জেগে যায়, এবং এটা এত ভীষণভাবে জেগে যায়, এটা বলার মতো কখন জাগে বলা যায়। আবার নীরবভাবে ঘুমিয়ে থাকে, এমনভাবে ঘুমিয়ে থাকে এই জাতির আমাদের এই যে কুম্ভকর্ণ, পৃথিবীর কোনো ইতিহাসে কুম্ভকর্ণের সাহিত্যের এরকম ঘুম নাই, কোথায় এভাবে ঘুমায় না, কিন্তু আমরা ঘুমাই। আমাদের বৃষ্টি আসলে ঘুম পায়, হ্যাঁ, আমাদের বর্ষা আসলে ঘুম পায়, শীতকালে আমাদের ঘুম পায়, সকালবেলা দুপুরে খাওয়ার পরে আমাদের ঘুম পায়। আমাদের ঘুম ভীষণ রকম একটা প্রিয় জিনিস। আবার ঘুম থেকে আমরা সবসময় জেগে যাই, গভীর রাত্রে আমরা ঘুম থেকে জেগে যাই। ফলে কখন যে জাতি ঘুমাবে আর কখন যে ঘুম থেকে জেগে যাবে এটা আমরা কেউ জানি না। কাজেই কোনো কিছুই অহংকার করে বলা যাবে না, কোনো কিছুর উপরে খুব স্ট্রং থাকা যাবে না। একটা জিনিসের প্রতি স্ট্রং থাকা যাবে, সেটা হলো নীতি, নৈতিকতা, সততা এবং ন্যায়ের পথে। এটা যদি থাকে তাহলে সেই পথে সে স্ট্রং থাকতে পারে। দুর্ভাগ্যজনক হলো যে আমরা এখানে 3 জন বসে আছি, 3টি রাজনৈতিক দল, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা শতভাগ সততা নিয়ে আছি, শতভাগ ন্যায়ের উপর আছি, শতভাগ আইন কানুনের উপরে আছি, কোনো কিছু আছে, এবং আমাদের ডেভেলপমেন্টের দিকে যে এগুচ্ছি তারও কোনো লক্ষণ নাই। হ্যাঁ, এই অবস্থা। দাদা আমরা একদম শেষের দিকে, আপনার যদি কোনো জবাব থাকে সেটা আপনি দিবেন। তার ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে পার্থক্য মতবিরোধ তো থাকবে আসলে শেষ পর্যন্ত, কিন্তু মানুষ তো রাজনীতির দিকে তাকিয়ে থাকে সবসময় যে তারা একটা শুভ বিষয় আমাদের সামনে আনবে এবং সেখান থেকে তারা সুফল পাবে। আসলে সেই পথের দিকে আসলে এগোবার পথটা তৈরি হচ্ছে কিনা এই মুহূর্তে? খুব সুন্দর প্রশ্ন নিয়ে আমি পেলাম। তবু তার আগে কিছু আমি অতি সংক্ষেপেই আমি বলে যাচ্ছি যে আমাদের আপা যেটা বলছিলেন যে এরশাদের আগেও আমাদের লাঠিপেটা হয়েছে, উনিও লাঠিপেটার মুখোমুখি হয়েছেন, আপনি রনি ভাই হয়েছেন, এরশাদের আমলের কথা। আর সে সময় লাঠিপেটা হতো, এখন গুলি হয়। আমাদের সময় যদি লাঠিপেটা হয় ওইটা হলো স্বৈরাচার, এখন গুলি হচ্ছে, এটা আপনাদের গণতান্ত্রিক। তারপরে ঘুষ 1 ফুটাও হারাম, পেট ভরে খেলে। এটা যাই হোক, যেভাবে হোক, কে কত বড় সেইটা বিবেচনা করে নিজেদের পর্যালোচনা নিজেরাই করে বলুন যে কে কতটা ভালো ছিল, কে কতটা খারাপ ছিল। নিরাপত্তার প্রশ্ন আগেই প্রথমে আসছে। নিরাপত্তার কথা আপা দিয়ে শুরু করছিলেন, আমাদের নিরাপত্তা নাই। নিরাপত্তা যে আগামীতে থাকবে তার কতটুকু নিশ্চয়তা আছে আমার তো মনে হয় না। কারণ আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়।
এমনকি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগও নিরাপদ না। এক জায়গায় একটা কাউন্সিল করতে গেলে সে জায়গায় দুই পক্ষে মারামারি হয়, খুনাখুনি হয়। এটা আওয়ামী লীগেরও হচ্ছে, বিএনপিরও হচ্ছে। সুতরাং আমার এই যে শুভর কথা যেটা বলছেন, শুভ একটাই দিক, বিএনপির কাছে আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি বিপজ্জনক নয়, আওয়ামী লীগের কাছেও বিপজ্জনক নয়। সুতরাং আগামী দিনে শুভ দিন যদি চান তাহলে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসেন, সবাই মিলে আমাদের ভোট দেন, আমরা যাই, মারামারি হবে না, কাটাকাটি হবে না, খুনাখুনি হবে না। শেষ বাক্য শুনবো, তার কি গ্যারান্টি রয়েছে জাতীয় পার্টির কাছে? না, জাতীয় পার্টিকে আমরা নিতে পারি, মনিয়াপাও নিতে পারে, আমিও নিতে পারি। তবে দাদার হলো কি, দাদার যে নেতা আছেন জনাব হোসেন মোহাম্মদ এরশাদ এবং দ্বিতীয় নেতা যে আছেন বেগম রওশন এরশাদ, এই দুজনের মধ্যে সমন্বয়টা একটু জাতির দেখতে চায়। এই সমন্বয় অবশ্যই আছে। তারা যদি জাতির কাছে গ্যারান্টি দেয় যে আগামী কিছুদিনে তারা ঝগড়া করবে না, ঝাঁটি করবে না, দলের মধ্যে কোনো গ্রুপিং হবে না, কোনো কিছু হবে না, তাহলে হয়তো অন্য কোনো দিকে তাকাবে না। এই যে এই বিষয়গুলো কোথায় তাকায়, কেন তাকায়, সেটার উত্তর আপনি ভালো করে বলেন। আসলে শেষ কথা কি বলতে চান আপনি? আসলে এই যে আসলে শেষ কথা বলতে চাই যে এই দেশটা সবকিছুর পরে এই দেশটা আমাদের, এই দেশটা গোলাম মাওলা রনিদের, এই দেশটা নীলুফার চৌধুরী মনিদের, এই দেশটা দাদাদের, এই দেশটা আপনার মতো জার্নালিস্টদেরও। সেই জায়গায় আমরা যদি যে যখন সরকারে থাকুক, চেয়ার কখনো চিরস্থায়ী না। যে সরকার মনে করবে যে চেয়ার চিরস্থায়ী, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি তাকে চলে যেতে হবে। তার একটা নমুনা আমি একটা বলি। আমি একজন খুব বড় মাপের এক রাজনীতিবিদ আমার সাথে একদিন গল্প করছিল যে আমরা তো মাঝে মাঝে হতাশায় ভুগি, বলে এরপরে কি হবে। তো উনি বলছিলেন যে শোনো, এরকম ঘটনা না ৭৫-এর দিকেও এরকম হতো, অনেক অভাব ছিল তখন, অনেক দেশে নৈরাজ্য ছিল, এটাই স্বাভাবিক, নতুন একটা দেশ, আমি কোনো দলকে বলবো না। তো সেইখানে এক সময় বলছিল ওই রাজনীতিবিদ আরেকজনকে ফোনে যে আমাদের আর কতদিন এইভাবে সহ্য করতে হবে। বলে যে কতদিন বুঝি না, এটা কিন্তু 14ই আগস্টের রাতের ঘটনা, কতদিন বুঝি না, তবে কালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রোগ্রামটা হচ্ছে তাতে 20 বছরের মধ্যে তো আসলে আর নড়াচড়ার কোনো অবস্থাই থাকবে না। আজীবন বলতে জানি না, কিন্তু 20 বছরের মধ্যে থাকবে না। কিন্তু আল্লাহ, মানুষ যা ভাবে তা হয় না, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে। সেই হিসেবে কিন্তু আমরা পরের দিন সকালে খুব খারাপ খবর শুনে আমাদের ঘুম ভেঙে গেছে। এটা কিন্তু দুঃখজনক। জি জি। আচ্ছা, আমার ঘটনা হচ্ছে, দেখেন উনি যেটা বলে একই অবস্থা। যেদিন জিয়াউর রহমান সাহেব মারা গেলেন 30 মে রাতে, ওই রাতে হি ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তার সারা বাংলাদেশ কন্ট্রোল হয়ে গেছে, শুধু চট্টগ্রামে প্রবলেম ছিল ক্যান্টনমেন্টে এবং রাজনীতির মধ্যে। তো উনি রাত্রি প্রায় 2:30 পর্যন্ত মিটিং করলেন, ক্যান্টনমেন্টে 2 গ্রুপের মধ্যে এক করে দিলেন। ওখানে বিএনপির মধ্যে গ্রুপিং ছিল, তাদেরকে সার্কিট হাউসে ডেকে দিলেন এবং রাতে খেলেন, এবং সেই রাতে তিনি ছিলেন হ্যাপিয়েস্ট। এবং ওখান থেকে ঢাকায় ফিরে আসলে আগামীতে যত রকম সেনা বিদ্রোহ যাকে আসলে 2-4-5 বছর হতে বলে মনে হচ্ছে না, বাট তারপরের দিন কিছু ঘটে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। এখন কি হবে সবকিছুর পরেও একটা। জি জি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনা করার জন্য। আসলে দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তবে শেষ কথা বলতে চাই, যেমন পলিটিক্সের শেষ কথা বলে কোনো কথা নেই, ঠিক সেরকমই আসলে রাজনৈতিক সংলাপের শেষ বাক্য বলে কোনো বাক্য নেই। শেষ সেকেন্ডও অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য। আমাদের সঙ্গে থাকবেন News 24 এর সঙ্গে।